red cell dissociate into, formed in the red cell dissociate into H plus and HCO3 minus. Formed in the RBC dissociate into H plus and HCO3 minus. Most of the H plus ion then combine with hemoglobin in the red blood cell. H plus, most of the H plus ion combine with hemoglobin in the red blood cell because hemoglobin protein is a powerful acid base buffer. Hemoglobin protein is a powerful H plus combine করে না HCO minus 3 HCO3 তো বেরিয়ে যাচ্ছে আরবিসি থেকে প্লাজমাতে H plus hemoglobin protein is a powerful acid base buffer. In turn, many of the HCO3 diffuse from RBC into the plasma while chloride ion diffuse into the red cell to take their place. First, this is made possible by the presence of special bicarbonate chloride carrier protein. Bicarbonate chloride carrier protein in the red cell membrane. That shuttle SHUTTLES shuttles these two ion in ক্যারিয়ার প্রোটিনের পর থেকে একটু বলবে ক্লোরাইড ক্যারিয়ার প্রোটিন chloride carrier protein in the red cell membrane that shuttle these two ion in opposite direction at rapid velocity. Thus, the chloride content of the venous red blood cell, chloride content of the venous red blood cell is greater than that of arterial red cell, and this is called chloride shift
mechanism. তার মানে আমার Ma'am. ব্লাড প্লাজমাতে সোডিয়াম আয়নের সাথে HCO3 ফর্ম হলো, সোডিয়াম বাইকার্বনেট হয়ে তৈরি হয়ে থাকলো, আর ওইখানে H+ আয়ন গুলো HHB হিমোগ্লোবিন প্রোটিন ক্যারিয়ার হিসাবে কাজ করছে, তাকে ফ্রি কন্ডিশনে ও রাখতে দিল না। এইবার এই জায়গাতে সোডিয়াম আয়ন যখন এর সাথে কম্বাইন হচ্ছে, ঠিক সেই সময়তে Cl আয়ন ওই আরবিসি তে চলে যাচ্ছে এবং সেটা তৈরি করছে একটা ইম্পর্টেন্ট প্রোটিন ক্যারিয়ার স্ট্রাকচার, যার মাধ্যমে আরবিসি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ব্লাডের যে প্লাজমা তার পিএইচ ভ্যালুটা কিন্তু স্ট্যাটিক থাকছে। তাহলে যেহেতু এখানে ক্লোরাইড আয়নের মুভমেন্ট হলো ইনটু দ্য আরবিসি, তাই এখানে আমরা বলছি ক্লোরাইড শিফট মেকানিজম। সোডিয়াম আয়নের মুভমেন্ট তো হয়নি, সোডিয়াম ব্লাডের প্লাজমাতেই রয়ে গেছে, সেখানেই HCO3 এর সাথে জয়েন করে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করেছে, তাই এটাকে আমরা নাম দিলাম দিস ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার ফেনোমেনন, রাইট? मैम, তো তাহলে বল। तो क्या हम बोल सकते हैं कि हाइड्रोजन आयन का हीमोग्लोबिन के प्रति एफिनिटी ज्यादा है? ऑब्वियसली इसलिए ही तो होता है। क्योंकि अगर क्लोराइड आयन से अगर भीतर आ रहा है तो हाइड्रोजन तो क्लोराइड के साथ भी बाइंड कर सकता था। बट उसमें HCl फॉर्म हो जाता, HCl अगर फॉर्म होता तब भी तो एसिडिक ये- कंडीशन आ ये- जाता ना। हाँ, ठीक है मैम। समझ में आ रहा है ना ऋषि? हाँ, ওকে, সো তাহলে দেখ এই জায়গা থেকে তাহলে আমাদের রেসপিরেটরি সিস্টেমের এই মেকানিজম গুলো রান করছে, বাট প্লিজ রিমেম্বার এই যে রেসপিরেটরি সিস্টেম যখন কাজ করছে সেখানে কিন্তু তাকে কন্ট্রোল করার জন্য রেসপিরেটরি কন্ট্রোল মেকানিজম রান করে, এবং রেসপিরেটরি কন্ট্রোল যেটা সেটা মেনলি দুটো পাথওয়েতে, একটা হচ্ছে নিউরাল কন্ট্রোল আর একটা হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল। ওই যেটা বললাম Cl যেটা ঢুকেছে সেটা যদি H+ এর সাথে যদি রিঅ্যাক্ট করে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে যাওয়া মানে কি আরবিসি তে পিএইচ লেভেল কমে যাওয়া, সেই কারণেই তো তৈরি করছে না সেই। হ্যাঁ হ্যাঁ অ্যাসিডিক হয়ে যাবে, তাহলে সেইটাকে প্রিভেন্ট করার জন্যই ও হাইড্রোজেনের এমনিতেই হিমোগ্লোবিনের মধ্যে একটা স্ট্রং অ্যাফিনিটি রয়েছে, HHB এর সাথে যুক্ত হয়ে থাকলো আর শুধু ক্লোরিনটাকেও ঢোকাচ্ছে ভেতরে। এবার HB যেহেতু হাইড্রোজেনের প্রতি একটা স্ট্রং অ্যাফিনিটি রয়েছে, তাহলে HB হাইড্রোজেনকে ছাড়বে না, ক্লোরিনও তাহলে ওর সাথে বাইন্ড হতে পারবে না। তার মানে কি ক্লোরিনও সেফ জায়গায় বসে রইলো, হাইড্রোজেনও সেফ জায়গাতেই রয়েছে, আর অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট আরবিসি বা ব্লাড প্লাজমা কোনোটাতেই পিএইচ লেভেলের ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে না। যদি হাইড্রোজেনটা হিমোগ্লোবিনের সাথে স্ট্রং অ্যাফিনিটি করে ফেলে তাহলে যদি অক্সিজেনটা আসে তাহলে ওটা কি বাইন্ড করতে পারবে? অবশ্যই সেই ক্ষেত্রে বাইরে হবে, বাট সেটা হবে না তার কারণ আবার কন্টিনিউয়াসলি CO2 তো এন্ট্রিটা হচ্ছেই, আবার H2CO3 হবে, আবার H+, আবার HCO3-, এটা একটা কন্টিনিউয়াস মেকানিজমে হতেই থাকবে রচিত, তাহলে আলটিমেটলি কখনোই সেই কন্ডিশনটাতে এসে পৌঁছবে। তো তাহলে দেখ এই জায়গা থেকে আমাদের চলে যাব আমরা নেক্সট পার্ট, যেটাকে আমরা বলছি রেসপিরেটরি কন্ট্রোল। এন্ড প্লিজ রিমেম্বার এই রেসপিরেটরি কন্ট্রোলকে কিন্তু আমরা দুটো পার্টে ডিভাইড করছি। দ্য ফার্স্ট পার্ট ইজ নিউরাল কন্ট্রোল, neural control, and the second part is chemical control, neural control and chemical control. তো নিউরাল সিস্টেমের দুটো পার্ট এই রেসপিরেটরি কন্ট্রোলটাতে ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং সেটা হচ্ছে আমাদের pons valuoli and medulla
oblongata, pons varioli and medulla oblongata হলো। তো এই জায়গায় এই যে নিউরাল কন্ট্রোল, এই নিউরাল কন্ট্রোলটাকে আমরা তার পাথওয়ে রেসপেক্টে তিনটে পাথওয়েতে ডিভাইড করে থাকি। পাথওয়ে রেসপেক্টে তিনটে পাথওয়েতে ইন্সপিরেটরি কন্ট্রোল, expiratory control, and the third one, pneumatic control. Inspiratory, expiratory, and pneumatic control. তো inspiratory control মানে আমাদের যে মেডুলা পার্ট রয়েছে, মেডুলা পার্ট যেটা রয়েছে সেই মেডুলা পার্টের মাধ্যমে এই ইন্সপিরেটরি কন্ট্রোলটা কাজ করে। অ্যাকচুয়ালি ইন্সপিরেটরি কন্ট্রোল মানে একটা নর্মাল ব্রিদিং সাইকেল। একটা নর্মাল ব্রিদিং সাইকেলকে রান করাতে মোটামুটি ভাবে আমরা বলি 5 সেকেন্ড টাইম লাগছে, একটা ইনহেলেশন একটা এক্সহেলেশন। এই পুরো প্রসেসটাকে রান করাতে 5 সেকেন্ড সময় আমার লাগে, যার মধ্যে মনে রাখবি একটা নর্মাল ইনহেল করার জন্য 2 সেকেন্ড টাইম স্পেন্ড হয়, এক্সহেলেশন করার জন্য 3 সেকেন্ড টাইম স্পেন্ড হয়। তাহলে এই টোটাল রেসপিরেটরি সাইকেল, ব্রিদিং সাইকেলটা কন্ট্রোল বাই দ্য ইন্সপিরেটরি কন্ট্রোল বাই মেডুলা পা। ব্যাপারটা বোঝা গেছে? এইবার আমি নর্মাল ইন্সপিরেটরি কন্ট্রোল করে ফেলেছি, এবার এখন আমি খুব জোরে দৌড়াতে শুরু করলাম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমি বাড়িয়েছি, তাহলে সেই সময় আমার অক্সিজেন ডিমান্ডটা আরো বেশি। তাহলে সেই হাই অ্যামাউন্ট অক্সিজেন আমার দরকার, সেইটা প্রথম সেই সেন্সটাকে ট্রিগার করবে এক্সপিরেটরি কন্ট্রোল। তাহলে এক্সপিরেটরি কন্ট্রোল জেনারেলি ইনঅ্যাক্টিভ স্টেটে থাকছে, বা অ্যাক্টিভ কখন হবে? যখন আমার বডিতে অক্সিজেনের রিকোয়ারমেন্ট বেশি হবে, তখন এই সিস্টেমটা অ্যাক্টিভ হচ্ছে। ক্লিয়ার? বাট প্লিজ রিমেম্বার দিস টু, এরা দুজনেই কিন্তু মেডুলা দিয়েই আমাদের কন্ট্রোল হচ্ছে। মেডুলা অবলঙ্গাটাই ইন্সপিরেটরি অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপিরেটরি কন্ট্রোলকে কোঅর্ডিনেট করায়। বাট pons varioli that act as the pneumatic control, এখানে আমরা বলছি না যে কোনো স্ট্রেসড কন্ডিশন, আজকে তুই কোনো কারণে খুব দুঃখ পেলি, সেই দুঃখ পাওয়াটা খুব আনন্দ পেলি, সেই আনন্দ পাওয়ার সময়তেও কিন্তু আমাদের রেসপিরেটরি রেট চেঞ্জ হয়। তুই খুব দুঃখ পেলে জোরে শ্বাস ছাড়িস, এরকম। এই যে আমি ফোর্সিভলি এক্সপিরেশন করলাম এই সময়তে, তাহলে আমার যে এয়ারটা নর্মাল বেরোনোর কথা তার থেকে বেশি এয়ার রিলিজ হয়েছে এখন। আবার এই জায়গাতে সংজ্ঞা তখন বলছিল ভাইটাল ক্যাপাসিটির কথা, তাহলে আমি একটা ফোর্সেবল এক্সপিরেশন হবার পরে আবার যতটা অ্যামাউন্ট অফ এয়ারটাকে আমি নিচ্ছি সেটা আবার নর্মাল সময়ের ইন্সপিরেশনের থেকে বেশি। কি সংজ্ঞা, তাই তো? ঋষি, ঋষি আবার কোথায়? मैम বল। एक पर्सन के लिए वाइटल कैपेसिटी तो कांस्टेंट ही रहेगा, 2 पर्सन के लिए तो वेरी कर सकता है। हाँ, बट वही जो जिस टाइम पे वो वेरिएबल हो रहा है, that sensation is first received by this pons variable उस टाइम के लिए। मे बी अगर हम अपने से अगर नॉर्मल फोर्सफुल एक्सपिरेशन करने के बाद इंस्पिरेशन करते हैं तो एक वाइटल कैपेसिटी का हमको एक रेंज मिलता है, बट वही अगर हम रनिंग करते हैं तो वो ज्यादा भी हो सकता है। एकदम। हाँ ठीक, বোঝা যাচ্ছে? তার মানে আমার নর্মাল কন্ডিশনের রেসপেক্টে যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটাকে ডিনোট করে সেই অনুযায়ী রেসপিরেটরি রেটটাকে ইনক্রিজ করা বা ডিপ ব্রিদিং, বেসিক্যালি আমরা বলবো ডিপ ব্রিদিং এ
পার্টিসিপেট করানোর জন্যই কিন্তু আমাদের এই নিউম্যাটিক কন্ট্রোলটা কাজ করছে, যেটা কন্ট্রোল করছে আমার পন্স ভ্যারিয়েবল, রাইট? তার মানে তোদের এখানে একেবারে সিম্পল কোয়েশ্চেন, এত কমপ্লিকেটেড ওয়েতে কোয়েশ্চেন জিজ্ঞাসাও করে না, তোদের কাছে জাস্ট জিজ্ঞাসা করে নিউরাল কন্ট্রোল ট্রিগার্ড বাই হুইচ পার্ট, মেডুলা অবলঙ্গাটা এন্ড পন্স ভ্যারিয়েবল। এবার যদি টু সাম এক্সটেন্ট কোয়েশ্চেনটাকে মানে কি বলবো একটু ডিভাস্ট করতে চায় যদি, তাহলে সেই ক্ষেত্রে তখন ইন্সপিরেটরি কন্ট্রোল এক্সপিরেটরি কন্ট্রোলের গল্প জিজ্ঞাসা করতে পারে, বাট ওই দুটোই মেডুলা অবলঙ্গাটা আর নিউম্যাটিক কন্ট্রোলটা বাই পন্স ভ্যারিয়েবল। ক্লিয়ার? আর কেমিক্যাল তো কন্ট্রোল ম্যাম মানেই তোরা জানিস যেখানে আমার বিভিন্ন রকম কেমিক্যাল সাবস্টেন্স, সেই মনে আছে এমার্জেন্সি হরমোন, বিপদকালীন হরমোন, বিভিন্ন রকম নিউরোট্রান্সমিটার, এদেরকে সবাইকে নিয়েই আমরা বলবো কেমিক্যাল কন্ট্রোল। তার কারণ আবারও সেই তুই প্রচন্ড ভয় পেলি, তুই প্যান্টিং সিচুয়েশন, তাই না? তুই হাঁপাতে থাকবি, তো হাঁপাতে থাকা মানে সেখানে তোর রেসপিরেটরি রেট চেঞ্জ হয়ে যাবে, রাইট? তাহলে এই জায়গায় তোকে তখন ব্যালেন্স করাবে তোর এমার্জেন্সি হরমোন গুলো, তোকে কুল ডাউন করবে। তো নিউরো ট্রান্সমিটার একটা নিউরন থেকে আরেকটা নিউরনে খুব তাড়াতাড়ি সেই ইম্পালসটাকে পাঠাবে, তো ব্রেন সেই অনুযায়ী কাজ করবে। তাহলে পুরো ব্যাপারটাই কিন্তু আলটিমেটলি একটা কোঅর্ডিনেটেড সিস্টেম, যার মাধ্যমে পুরো রেসপিরেটরি সাইকেলটা রান করছে। এই আমি বসে কথা বলছি, এই সময় তো আমারও অক্সিজেন লেভেল কিন্তু হাই, এবং সেখানেও তার মানে আমার ওই নিউরাল কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ केमिकल कंट्रोल দুটোই একসাথে রান। तो मैम ये तो हमारे कोऑर्डिनेशन में मदद करेगा कि हमारा प्रॉपर पॉजिटिव कोऑपरेशन करेगा। तो हमारा इंटर एपनियोस्टिक मैकेनिज्म सेंटर, को कोरिलेट करेगा ऋषि। हाँ, तो हमारे जो पॉन्स वेरियोली में जो एपनियोस्टिक सेंटर है वो क्यों एबनॉर्मल ब्रीदिंग करता है? हाँ पॉन्स वेरियोली का जो लास्ट न्यूमोटैक्सिक, लाइन बोलो सिर्फ। पॉन्स वेरियोली का जो एपनियोस्टिक सेंटर है वो क्यों एबनॉर्मल ब्रीदिंग करता है? वही इन तो हम बोले, कंडीशन, यही तो हम बोले, ये जो तुम अगर कोई भी इमरजेंसी कंडीशन में आ गए, तुम्हारा तो ब्रीदिंग रेट चेंज हो रहा है, एबनॉर्मल ब्रीदिंग साइकिल उसमें मूव करेगा। तो उसी को एबनॉर्मल बोलते हैं। हाँ, मुझे उसको ही लगा तो कि मे बोल, बी डिफॉर्मिटीज में नहीं नहीं, एबनॉर्मल कंडीशन। वो नॉर्मल स्टेज से डिविएट कर रहे उसीलिए। আচ্ছা, সো তাহলে Okay, এই ma'am. জায়গা থেকেই আর দেখবি তোদের বইতে আছে বিভিন্ন রকম রেসপিরেটরি ডিসঅর্ডার গুলো, রাইট? রেসপিরেটরি ডিসঅর্ডারের মধ্যে অ্যাপনিয়া, হাইপক্সিয়া, হাইপারক্যাপনিয়া, বিভিন্ন টার্ম গুলো আসছে, সেগুলো একটু দেখবি। আমি এটা একটা লিস্ট তোদেরকে পাঠিয়ে দিচ্ছি, সেই লিস্টে একটু দেখিস, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আর একটা জিনিস সেখানে বাকি রয়ে গেল, স্টিল অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, আমি এটা বুঝিয়ে দেবো, বাট আজকের ক্লাসে আর বোঝাতে পারছি না, আমরা এটা আমি আলাদা করে তোদের একদিনকে পাঠিয়ে দেবো। বলছি আমি ওই যে সেন্টেন্সটা বললাম ওইটা, কোনটা? ওই যে তখন বললাম ওই বইটা থেকে পড়ে ওই স্ট্রেনাস কন্ডিশনে 15 ml ব্লাড ট্রান্সফার করছে, ওটা তুমি বললে যে নরমাল ফিজিওলজি। স্ট্রেনাস কন্ডিশনে সংজ্ঞা আমাদের 15 ml ব্লাড যেটা, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, বিকজ তখন তোর বডিতে অক্সিজেনের রিকোয়ারমেন্ট অনেক বেশি, তাই তো? তাহলে তখন ও আর কিন্তু ওই যে 4 থেকে 5 ml অক্সিজেনকে স্টোর করছিল, সেটা তখন আরো করতে পারছে না, এন্টায়ার অক্সিজেন ইজ কনজিউমড বাই দ্য টিস্যুজ লেভেল। अच्छा মানে मैम, স্ট্রেনাস কন্ডিশনে তো 15 ml ব্লাড ট্রান্সফার হচ্ছে। আর নরমালি 5 ml এর। আচ্ছা হ্যাঁ ওটাই বলছি, ঠিক আছে। मैम हमारे और ना- सिलेबस में हेरिंग ब्रूअर रिफ्लेक्स है? नहीं, अच्छा, हेरिंग ब्रूअर रिफ्लेक्स नहीं है। স্বর্ণা, অমিত বা ক্লাসে আর বাদ বাকি যারা যারা ছিলি, স্তমা, সবার এইটুকুন পার্ট মাথায় ঢুকেছে? সব রেকর্ডিং অফ কর।